অ্যাক্সিলারেটরে পা রেখে গাড়ির স্টিয়ারিং ধরে বসেছিল রাহুল। রাস্তাটা এগিয়ে চলেছে জঙ্গলমহলের বুক চিরে। দুপাশে হয় নানা গাছের জঙ্গল অথবা পতিত জমি। জনবসতি তেমন চোখে পড়ছে না। মাঝে মাঝে দু একজন লোক চোখে পড়ছে গাছের ছায়াতে বসে থাকতে অথবা ছাগল চড়াতে। সকাল 8টা নাগাদ শহর থেকে লালাজিকে নিয়ে রাহুল রওনা হয়েছিল এই জঙ্গলমহলের উদ্দেশ্যে। এখন প্রায় 10টা বাজে। জ্যৈষ্ঠ মাস। ইতিমধ্যে মাথার উপর থেকে সূর্যদেব যেন অগ্নিবৃষ্টি শুরু করেছেন। চলন্ত গাড়ির ভিতরেও বাইরে থেকে গরম বাতাস ঢুকছে। লালাজিকে নিয়ে আজই প্রথম বেরিয়েছে রাহুল। আসলে লালা ফোফট লালের কাছে আজই কাজে যোগ দিয়েছে সে। রাহুল ড্রাইভিংটা জানে, আবার তার পেটে কালির আঁচড়ও আছে। বিএ পাস। ড্রাইভার কাম লালাজির অ্যাসিস্ট্যান্ট, এমনকি লালাজির 5 মাস খাটার কাজও করতে হবে রাহুলকে। এ চাকরির শর্ত এটাই। বড় ব্যবসায়ী লালাজি। কাঠ, লোহালক্কর, নানা রকম ব্যবসা লালাজির। সম্প্রতি তিনি হোটেল, জমি জায়গা ইত্যাদিতেও টাকা লগ্নি করতে শুরু করেছেন। তার সব কাজ করতে পারবে এমন একটা লোকের দরকার ছিল লালাজির। বেশি লোক রাখা মানেই তো বেশি পয়সা খরচ। পরিচিত একজনের সুপারিশে লালাজির কাজে যোগ দিয়েছে রাহুল। এদিকে এর আগে কোনোদিন আসেনি রাহুল। লালাজি তাকে পিছনের আসনে বসে যাত্রাপথের নির্দেশ দিচ্ছিলেন। এক সময় তিনি বললেন, ওই যে ওখানে, যেখানে রাস্তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, ওখানে গাড়ি থামাও। লালাজির দৃষ্টি অনুসরণ করে রাহুল দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটাকে। সে লোকটাও সম্ভবত লালাজির গাড়িটা চিনতে পেরে রাস্তার ওপর একটু উঠে এসে হাত নাড়াচ্ছে। লালাজির নির্দেশ মতো লোকটার কাছাকাছি পৌঁছে গাড়ি থামিয়ে দিল রাহুল। লালাজি বললেন, নামতে হবে। রাহুল ড্রাইভারের আসন ছেড়ে নিচে নেবে পেছনের দরজাটা খুলে দিল। গাড়ি থেকে নামলেন পুরো লালাজি। পরনে তার পাঞ্জাবি, হাঁটু পর্যন্ত ওঠানো ধুতি, মাথায় শেঠেদের মতো জরির পট্টি দেওয়া কাপড়ের টুপি, পায়ে পামশু। গাড়ি থেকে নেবে তিনি গাড়ির ভিতরে রাখা তার ব্যাগটা ইশারায় দেখালেন। রাহুল সেই পেট মোটা চামড়ার ফোলিও ব্যাগটা হাতে তুলে নিল। যে লোকটাকে দেখে গাড়ি থামানো হয়েছিল সেই মধ্যবয়সী লোকটা এবার লালাজির সামনে এসে দাঁড়িয়ে সেলাম করলো লালাজিকে। লোকটার পরনে ধুতি আর হাফ শার্ট, কালো লম্বা শিরিঙ্গে চেহারা, দাঁতে পানের ছোপ, টেরা চোখ, মুখমণ্ডলে কেমন যেন একটা ধূর্ততার ভাব আছে। লালাজি লোকটার উদ্দেশ্যে বললেন, বনমালী, খবর সব ঠিক তো? লোকটা জবাব দিল, হ্যাঁ, সব ঠিক আছে, কাজ হয়ে গেছে। এবার আর মনে হয় ওরা আপত্তি করবে না। 1 মাস এখানে ঘাঁটি গেড়ে বসে থাকতে হলো ঠিকই, কিন্তু কাজটা হলো। কাছে গেলেই বুঝতে পারবেন। এই বলে সে আঙুল তুলে দেখালো দূরে একটা বিরাট বটগাছের দিকে। রাস্তার পাশে বেশ অনেকটা ফাঁকা জমি, আর তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছটা। অসংখ্য ঝুড়ি নেমেছে তার গা বেয়ে। ফাঁকা জমিটার ওপাশেও আবার নানা গাছের জঙ্গল আছে। বনমালী নামের লোকটা এরপর লালাজি আর রাহুলকে নিয়ে উপস্থিত হলো গাছটার নিচে। প্রাচীন গাছ, মোটা গুঁড়িটার মাঝখানে ঠিক যেন মানুষের মুখের মতো হাঁ করা একটা ফোকর আছে।
চারপাশটা বাঁধানো গাছের মতো অজস্র ঝুড়ি নেমেছে মাথার ওপর থেকে সেই বেদি পর্যন্ত। মৃদু মৃদু দুলছে সেগুলো। ছায়া ঘেরা জায়গা। গাছটার নিচে দাঁড়িয়ে বনমালী পানের ছোপওয়ালা দাঁত বের করে হেসে বলল, পাতাগুলো দেখুন। লালাজি তাকালেন গাছের পাতাগুলোর দিকে। রাহুলও তাকালো। পাতাগুলোর দিকে ভালো করে তাকিয়ে রাহুল ব্যাপারটা ধরতে পারল। গাছের পাতাগুলো হলদে হয়ে বোঁটা থেকে নুইয়ে পড়েছে। কিছু পাতা মাটিতেও ঝরে পড়েছে, কিন্তু এটা পাতা ঝরার মরশুম নয়। বনমালী বেদির উপর উঠে হাত বাড়িয়ে একটা বট পাতা ভেঙে আনলো। তারপর সেটা লালাজিকে দেখিয়ে বলল, দেখুন, পাতার বোঁটায় কোনো আঠা নেই। বট পাতা ভাঙলেই দুধের মতো আঠা বেরোয়। লোকেরা বুঝতে পারবে যে গাছটা মারা গেছে। তবে আরও 10-15 অপেক্ষা করলে গাছটা একদম ন্যাড়া হয়ে যেত। তখন আর কোনো চিন্তাই থাকতো না। লালাজি বললেন, না, আর দেরি করা যাবে না। 6 মাস হলো জমিটা কিনে ফেলে রেখেছি। এই গাছটার জন্য কিছু করা যাচ্ছিল না। কাল পরশু গাছটা কাটা হয়ে গেলেই মিস্ত্রি, মালপত্তর সব আসবে। কাজ শুরু করে ফেলবো। রাহুল কথাটা শুনে প্রশ্ন করে ফেলল, কি হবে এখানে? লালাজি তার কথার জবাবে বললেন, একটা রিসর্ট বানাবো এখানে। জিম, সুইমিং পুল সব থাকবে। বড় প্রজেক্ট। আজকাল কলকাতা থেকে অনেক পয়সাওয়ালা লোক নিরিবিলিতে আমোদ প্রমোদ করার জন্য এসব জায়গাতে আসছে। তাদের আরামের জন্য সব রকম বন্দোবস্ত থাকবে এখানে। তোমাকেও আমার সাথে মাঝে মাঝে এখানে এসে থাকতে হবে। এই আজ যেমন এলে, আজকের দিনটা আমরা এখানে থাকবো। কাল গাছের গুড়িটা কাটা হলে তারপর রওনা হব। রাহুল প্রশ্ন করল, এখানে কোথায় থাকবেন লালাজি? বনমালী নামের লোকটা এবার রাস্তার উল্টো দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে ওইখানে, আমিও ওখানেই আছি। রাহুল সেদিকে তাকিয়ে দেখতে পেল মাথার অ্যাসবেস্টাসে ছাউনিওয়ালা দুটো ঘর দাঁড়িয়ে আছে সেখানে। লালাজি এরপর বনমালীকে বললেন, তাহলে সব ঠিক আছে বলছো? তা সেই সাধু বাবার খবর কি? বনমালী বলল, হ্যাঁ, এমনিতে সব ঠিকই আছে। গাছটা যখন মরেই গেছে, তখন আর ওই সাধু লোক খেপাতে পারবে না গাছ কাটা আটকাবার জন্য। আর গাছটা যারা কাটবে তারাও স্থানীয় লোক নয়। ইচ্ছে করেই তাদের কিছুটা দূর থেকে আনছি। বনমালীর কথা শুনে লালাজি তবুও একটু সন্দিগ্ধভাবে বললেন, শেষ মুহূর্তে আবার নতুন কোনো ঝামেলা পাকাবে না তো লোকটা? বনমালী একটু ভেবে নিয়ে বলল, আপনি তো লোকটাকে কোনোদিন দেখেননি। কাছেই তার ডেরা। একবার লোকটার সঙ্গে কথা বলে তাকে বাজিয়ে দেখে আসা যায়। 200-500 টাকা নাজরানা দেওয়াও যেতে পারে, যাতে সে ব্যাপারটা নিয়ে বেশি নাক না গলায় সেজন্য। বনমালীর কথা শুনে লালাজি বললেন, ঠিক আছে, লোকটার সঙ্গে একবার দেখা করে আসা যাক। দেখি লোকটা কি বলে। তবে গাছটা কিন্তু কাল কাটতেই হবে, আর তার জন্য যা যা করার তা করব। বনমালীর সঙ্গে লালাজি আর রাহুল বট গাছটার পিছনের ফাঁকা জমি পেরিয়ে এগোলো জঙ্গলের দিকে। শাল, পিয়াল আর অন্যান্য গাছের জঙ্গল। কেমন যেন গা ছমছমে পরিবেশ বিরাজ করছে জঙ্গলের ভিতরে। বনমালী জঙ্গলের ভিতর সুড়ি পথ বেয়ে তাদের দুজনকে নিয়ে এগোতে এগোতে বলল, এদিকে গ্রামের মানুষ সাধারণত আসে না। সাধু বাবাকে তারা যেমন ভক্তি করে, তেমন ভয়ও করে। সাধু বাবা নাকি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আর এমনিতেই তো
মানুষ শ্মশানকে এড়িয়ে চলে। দাহ কার্য করতে গ্রামের মানুষ দল বেঁধে আসে এখানে। একটা ছোট নদী আছে, তার পাশেই দাহ কার্য হয়। জঙ্গলের মধ্যে দিয়ে আরো কিছুক্ষণ চলার পর রাহুলরা জায়গাটাতে পৌঁছে গেল। জঙ্গল ঘেরা একটা ফাঁকা জায়গা। গ্রামের মানুষ যাকে নদী বলে সেটা আসলে নালার মতো সরু জলধারা। জায়গাটা যে শ্মশান তা বুঝতে অসুবিধা হলো না লালাজি আর রাহুলের। এখানে ওখানে পড়ে আছে চিতার পোড়া কাঠ, মেটে হাঁড়ি, মৃতদেহর কাপড় ইত্যাদি নানা জিনিস। এক কামরার ছিঁড়িছাড়হীন ইটের একটা ঘরও জায়গাটার একপাশে দাঁড়িয়ে আছে। বনমালী সেটা দেখিয়ে বলল, ওটাই সাধু বাবার মাথা গোজার আস্তানা, রাতেও ওখানেই থাকে। লালাজি জানতে চাইলেন, লোকটা কি এখন ওখানেই আছে? বনমালী বলল, না, ওই যে ওখানে। তার দৃষ্টি অনুসরণ করে লালাজি আর রাহুল তাকালো কিছুটা তফাতে নালার পাড়ে একটা তেঁতুল গাছের দিকে। গাছটার নিচে একটা উঁচু মতো জায়গাতে বসে আছে একজন। তাকে দেখার পর লালাজি বনমালীকে বললেন, দেখি লোকটা কি বলে। প্রয়োজনে নরমে গরমে কাজ সারতে হবে। বনমালী বলল। আপনি যেমন বলবেন তেমনই হবে। তারা তিনজন এরপর এগোলো লোকটার দিকে। গাছের নিচে পৌঁছে লোকটার কিছুটা তফাতে এসে দাঁড়ালো তারা। একটা ঢিপির মতো জায়গাতে ধ্যানস্থ ভঙ্গিতে চোখ বন্ধ করে বসে আছেন সেই সাধু। পরনে শুধুমাত্র একটা কৌপিন। সারা দেহে তার চিতাভস্ম মাখা। লোকটার চারপাশে ছড়ানো আছে মানুষের মাথার খুলি হাড়গোড়। ছোট একটা ধুনি জ্বলছে সন্ন্যাসীর সামনে, আর তার পাশে একটা ত্রিশূল গোঁজা। রাহুল ভালো করে তাকালো সাধু বাবার দিকে। মুখও সাদা ভস্ম মাখা। সাধু বাবার চুলগুলো বেশ অদ্ভুত। চুলগুলো সরু বিনুনির মতো নেবে এসে কপাল আর ঘাড় বেয়ে ঝুলছে, ঠিক যেন রাহুলদের একটু আগে দেখে আসা বট গাছটার ঝুড়ির মতো। আর ঠিক সেই ঝুড়ির আড়াল থেকে যেন উকি দিচ্ছিল গুড়িটার গায়ে মানুষের হাঁ করা মুখের মতো ফোকর বা কোটরটা। ঠিক তেমনি সাধু বাবার কপাল থেকে বুক পর্যন্ত বিনুনির মতো চুলগুলোর আড়াল থেকে উঁকি দিচ্ছে তার উন্মুক্ত ওষ্ঠাধর। সব মিলিয়ে সেই প্রাচীন বটবৃক্ষের সঙ্গে এই প্রাচীন সাধুর মুখমণ্ডলে যেন একটা অদ্ভুত মিল খুঁজে পেল রাহুল। সম্ভবত তাদের উপস্থিতি বুঝতে পেরে কয়েক মুহূর্তের মধ্যেই চোখ মেললেন সন্ন্যাসী। চোখের পাতাগুলো সাদা ভস্ম মাখা। ঈষৎ রক্তাভ চোখে তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের তিনজনের দিকে। বনমালী এবার সাধুর উদ্দেশ্যে বলল, ইনি লালাজি, শহর থেকে এসেছেন। এই বট গাছ আর জমিটার বর্তমান মালিক। লালাজি এরপর হাত দুটো মৃদু উঠিয়ে প্রণামের ভঙ্গি করে বললেন, ওখানে আমি একটা বড় হোটেল বানাবো। স্থানীয় মানুষদের কিছু কাজের উপায় হবে তাতে। সাধু বাবা এবার শান্ত স্বরে বললেন, তাতে আমার কোনো আপত্তি নেই। জমি তো অনেকটা, গাছটাকে বাদ দিয়েও তো ওখানে বাড়িঘর বানানো যেতে পারে। শুধু ওই গাছটা কাটা নিয়ে আমার আপত্তি। লালাজি বললেন, তাতে অসুবিধা আছে। পুরো জমিটাই ফাঁকা করতে হবে। সাধু বাবা আবারও শান্ত স্বরে বললেন, কত প্রাচীন ওই গাছ, 500 বছর বয়স ওর। কত পথিককে ও ছায়া দিয়েছে। ওর কোটরে ডালপালাতে কত পশু পাখি বাস করে, নানা প্রাণী। মানুষের কত উপকার করে গাছটা। সাধু বাবার দিকে তাকিয়ে এবার একটা অদ্ভুত জিনিস খেয়াল করল রাহুল।
বটের ঝুড়ির মতো মাথা থেকে নেমে আসা বিনুনিগুলো যেন মৃদু মৃদু দুলছে, বলা ভালো নড়ছে। সাধু বাবা বললেন, তাছাড়া গাছেরও তো প্রাণ আছে মানুষেরই মতো, তাকে কাটা মানে একটা মানুষকে খুন করা। বনমালী তার কথা শুনে দাঁত বের করে হেসে বলল, না না, গাছটাকে আমরা মারবো না, সেটাই আপনাকে জানাতে এলাম। সাধু বাবার ঠোঁটে হাসি ফুটে উঠল। তিনি বললেন, তাহলে গাছটা কাটছ না তোমরা, ঈশ্বর তোমাদের মঙ্গল করবেন। বনমালী বলে উঠল, না না, গাছটা আমরা কাটবো। আসলে কদিন আগেই গাছটা মরে গেছে, ডালপালা সব হলুদ হয়ে খসে পড়তে চলেছে, দেহে কোথাও এক ফোঁটা কষও নেই। আপনি গিয়ে দেখে আসতে পারেন। যদি ও গাছ না মরে থাকে তবে আমরা কাটবো না। কথাটা শুনেই চমকে উঠলেন সাধু বাবা। রাহুল এবার স্পষ্টতই খেয়াল করল যে সাধু বাবার বিনুনির ডগাগুলো যেন সাপের ফনার মতো নেচে উঠল। মানুষ কি এভাবে চুল নাড়াতে পারে? রাহুল অবশ্য একবার একটা টেলিভিশন শোতে একজন মানুষকে কান নাড়াতে দেখেছিল। কিছু মানুষের এমন অদ্ভুত ক্ষমতা থাকে। ব্যাপারটা তেমনই কিছু নাকি সাধু বাবার কোনো অলৌকিক শক্তি, তা বুঝে উঠতে পারল না রাহুল। বিস্মিতভাবে সে তাকিয়ে রইল সাধু বাবার দিকে। এই অদ্ভুত ব্যাপারটা লালাজিরা খেয়াল করলেন কিনা কে জানে। লালাজি বলে উঠলেন, গাছটা যখন মরেই গেছে তখন নিশ্চয় গাছ কাটতে আপনার আর আপত্তি নেই। কয়েক মুহূর্ত চুপ করে থেকে কি যেন ভাবলেন সাধু বাবা, তারপর বললেন, আপত্তি আছে, গাছটা আবার বেঁচেও তো উঠতে পারে। তার কথা শুনে বনমালী কৌতুকের ঢঙে বলল, এ আপনি কি বলছেন? মরা গাছ কোনোদিন বাঁচে? সাধু বাবা বললেন, হ্যাঁ বাঁচে। কিভাবে? জানতে চাইলেন লালাজি। সন্ন্যাসী বললেন, আত্মা তো অবিনশ্বর, গাছেরও আত্মা আছে, সব প্রাণীরই আছে। আত্মার মৃত্যু হয় না, সে শুধু দেহ ধারণ করে মাত্র, নতুন নতুন দেহ। সে দেহ মানুষের হতে পারে, গাছের হতে পারে, অন্য কোনো পশু পাখি, এমনকি কীট পতঙ্গেরও হতে পারে। আত্মার দেহ পরিবর্তনের ব্যাপারটা পোশাক পরিবর্তনের মতো। আত্মা থাকে বলেই দেহ বেঁচে থাকে। এমন তো হতে পারে যে কোনো আত্মা তার পুরাতন দেহ ত্যাগ করার পর ওই গাছের দেহে প্রবেশ করলো, আবার বেঁচে উঠল গাছটা। সাধু বাবার কথা শুনে লালাজি এবার একটু অসহিষ্ণুভাবেই বললেন, দেখুন, আমরা জানি যে কালী পুজোর সময় ওই গাছকে ঘিরে একটা মেলা বসে। চারপাশের গ্রাম থেকে লোকজন আসে, প্রণামী বাবদ তখন আপনার কিছু উপার্জন হয়। আপনাকে আমি কিছু টাকা দিচ্ছি, আর ঝামেলা করবেন না, কাল গাছটা কাটা হবে। লালাজির কথা শুনে সন্ন্যাসী দৃঢ় কণ্ঠস্বরে বললেন, আমাকে টাকার লোভ দেখিও না। কাল ভোরে আমি গ্রামের লোকদের নিয়ে গাছের কাছে যাব, গাছ আমি কাটতে দেব না। তার কথা শুনে বনমালী বলল, কি বোঝাবেন তাদের? তারাও তো গাছটাকে পরীক্ষা করলেই বুঝতে পারবে ও গাছ মরে গেছে। সাধু বাবা বললেন, তোমাদের যা বললাম তাদেরও তাই বলবো। আবার জীবন্ত হয়ে উঠতে পারে ওই গাছ। আবারও বলছি, ও গাছ তোমরা কাটতে যেও না। এবার যাও, আমাকে আর বিরক্ত করো না। লালাজি এবার বলে উঠলেন, তাহলে আপনার সিদ্ধান্তেই অটল থাকবেন আপনি? আমার কথা শুনবেন না? কাল কোনো গন্ডগোল পাকাতে গেলে তার ফল কিন্তু ভালো হবে না। কথাটা শুনেই সন্ন্যাসীর মুখমণ্ডল পাল্টে গেল। তার চোখ দুটো যেন তপ করে জ্বলে উঠল। তিনি ত্রিশূলটা উঠিয়ে নিয়ে বললেন,
এতক্ষণ তোদের কিচ্ছু বলিনি, ভদ্র ব্যবহার করছিলাম। আমি জানি ও গাছ এখনো মরেনি। আমি জানি তোরাই ওই গাছটাকে মেরেছিস, গাছের কোটরে আর গোড়ায় হিং আর অম্ল দিয়ে। ওকে খুন করেছিস তোরা। এখনই দূর হ এখান থেকে। এই বলে তিনি ত্রিশূলটা তুলে ধরলেন। গাছটাকে কিভাবে মারা হলো সেই ব্যাপারে রাহুল কিছু না জানলেও ব্যাপারটা বনমালী আর লালাজি জানেন। হ্যাঁ, এভাবেই হিং আর অ্যাসিড দিয়ে গাছটাকে মারা হয়েছে। তাই সাধু বাবার কথা শুনে মৃদু চমকে উঠল তারা দুজন। কিন্তু এর পরক্ষণে লালাজি নিজেকে সামলে নিয়ে কর্কশভাবে বললেন, হ্যাঁ, আমরাও এতক্ষণ তোমার সঙ্গে ভালো ব্যবহার করছিলাম, না গেলে কি করবে? ওই ত্রিশূল ছড়ে মারবে নাকি? সাধু বাবা উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ মারবো, তোরা খুনি, এক্ষুনি দূর হয় এখান থেকে। প্রচন্ড রাগে কাঁপছেন সাধু বাবা, আর তার বিনুনিগুলো যেন লাফাচ্ছে। লালাজিও এবার রেগে উঠে বললেন, না, যাবো না। তার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সন্ন্যাসী ত্রিশূলটা ছুঁড়ে মারলেন তাদের তিনজনের দিকে। সেটা অবশ্য কারোর গায়ে লাগলো না। রাহুলদের পায়ের কয়েক হাত তফাতে এসে পড়ল। কিন্তু তার পর মুহূর্তেই লালাজি তার পাঞ্জাবির নিচ থেকে একটা পিস্তল টেনে বের করলেন। উত্তেজনায় তিনিও কাঁপছেন। সাধু বাবার উদ্দেশ্যে তিনি বললেন, দেখি আজকে কে কাকে মারে। বনমালীও বলে উঠল, হ্যাঁ, ওকে এখন মেরে ফেললেও কেউ জানতে পারবে না। পিস্তল উঁচিয়ে লালাজি এক পা করে এগোতে লাগলেন সাধু বাবার দিকে। সাধু বাবা যেন হতভম্ব হয়ে গেলেন ব্যাপারটা দেখে। নিশ্চলভাবে দাঁড়িয়ে রইলেন তিনি। রাহুলও হতভম্ব হয়ে গিয়েছিল পুরো ব্যাপারটা দেখে। কিন্তু লালাজি যখন সাধু বাবার কাছে গিয়ে পিস্তলটা তাক করলেন, তখন সম্বিত ফিরল রাহুলের। সত্যি একটা রক্তারক্তি কাণ্ড না ঘটে যায়। রাহুল তাড়াতাড়ি লালাজি আর সাধু বাবার মাঝখানে এগিয়ে গিয়ে সাধু বাবাকে আড়াল করে দাঁড়িয়ে লালাজিকে বলল, এ কি করছেন লালাজি, মাথা ঠান্ডা করুন। লালাজি বলে উঠলেন, তুমি সরে যাও, ওর ত্রিশূল ছোড়া আমি এক্ষুনি বার করছি। লালা ফোফাটলালকেও চেনে না, এখনই ওর সাধুগিরি আমি ছুটিয়ে দেব। সরে যাও। রাহুল এবার হাত জোর করে লালাজির উদ্দেশ্যে বলল, দোহাই লালাজি, এ কাজ করবেন না, মাথা ঠান্ডা করুন, শান্ত হন, এ কাজে হিতে বিপরীত হবে। রাহুল দ্বিতীয়বার এই কথা বলতে লালাজি যেন একটু থমকে গেলেন। ধীরে ধীরে তার পিস্তল ধরা হাতটা নিচে নেমে এলো। সাধু বাবার দিকে তাকিয়ে তিনি বললেন, ও যখন বলছে তখন এবারের মতো তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু কাল গন্ডগোল পাকাবার চেষ্টা করলে তার ফল কিন্তু ভালো হবে না। সাধু বাবা তার কথার কোনো জবাব দিলেন না। বেদিটা থেকে নেবে তিনি একবার শুধু রাহুলের দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখে তো ভালো লোকই মনে হচ্ছে, এদের সঙ্গ ত্যাগ করো, নইলে তোমার বিপদ হবে। কথাটা বলে তিনি প্রায় ছুটতে ছুটতে গিয়ে তার ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। রাহুলরা এবার শ্মশান ছেড়ে ফেরার পথ ধরল। জঙ্গল থেকে বেরিয়ে সেই ফাঁকা জমি আর বটগাছটার পাশ দিয়ে গাড়ি রাস্তায় উঠে টিনের চালওয়ালা ঘরটাতে পৌঁছলো রাহুল। এটা বনমালীর আস্তানা। লালাজি বললেন, এই জমিটাও আমার, আরো কয়েকটা ঘর বানাতে হবে এখানে, মজুরেরা থাকবে এখানে। দুটো ক্যাম্প খাট পাতা আছে ঘরে, মানুষ 3 জন। রাহুল তাই দেখে বলল, আমি রাতে গাড়িতেই থাকবো। লালাজি বললেন, আচ্ছা, তাই থাকো, সেটাই ভালো। তারপর তিনি রাহুলকে বললেন, পিস্তলটা দেখে তুমি ঘাবড়ে গেছো নাকি?
এটা আমার লাইসেন্স টার্মস। রাহুল বলল, সেই সময় কিছুটা ভয় তো সত্যিই পেয়েছিলাম। যদি আপনি গুলি চালিয়ে দিতেন। লালাজি বললেন, আমাদের কারবারে এসব ধমক চমক একটু আধটু চলে, কাঁচা পয়সার কারবার তো। আমার সঙ্গে কিছুদিন থাকলে এইসবে অভ্যস্ত হয়ে যাবে। তবে প্রয়োজন হলে, আমার স্বার্থে ঘা লাগলে আমি নিশ্চয় গুলি চালাতে পারি। আগে কয়েকবার জখমও করেছি কয়েকজনকে। তবে সাধারণ মানুষ পিস্তল দেখলেই ভয় পায়। দেখলে না লোকটা কেমন দৌড়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলো। রাহুল এবার প্রশ্ন করে ফেলল, ওই সাধু বাবা যেমন বললেন তেমন ভাবেই কি গাছটাকে মেরেছেন আপনারা? লালাজি কয়েক মুহূর্ত চুপ করে থেকে জবাব দিলেন, হ্যাঁ, অনেকটা ওইভাবেই। ফরেস্টে অনেক সময় এইভাবে বড় বড় গাছ মারা হয়, কারণ সরকার জ্যান্ত গাছ বিক্রি করে না। গাছ মেরে তারপর সরকার থেকে অনুমতি নেওয়া হয় সে গাছ কাটার। আমার কাঠের ব্যবসাও আছে, তাই ব্যাপারটা জানি। এই বনমালীও এর আগে এভাবে অনেক গাছ মেরেছে। তবে শুধু গাছ কেন, প্রয়োজনে আমি মানুষ মারতেও পারি। এ কথা শোনার পর রাহুল আর কিছু বলল না। তবে সে একটা জিনিস বুঝতে পারল যে তার নিয়োগকর্তা খুব একটা সুবিধের লোক নন। বনমালী এরপর বলল, সাধুটা পিস্তলের ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল ঠিকই, কিন্তু কাল সকালে গিয়ে ও যদি গ্রামে ঢুকে লোকজন ডেকে আনে তখন হয়তো গ্রামের লোক গাছটা বেঁচে উঠবে সে কথায় বিশ্বাস করলো। ওর চুলগুলো কেমন নড়ছিল খেয়াল করেছেন? ওর ওই ক্ষমতাটার জন্যই ওর মধ্যে দৈব শক্তি আছে বলে গ্রামের লোকেদের ধারণা। লালাজি বলল, হ্যাঁ, আমিও খেয়াল করেছি। নিশ্চয় ওর মধ্যে কোনো কৌশল আছে। তবে আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি। যদি সত্যি লোকটা লোকজন ডেকে আনে, কি করা যায় বলো তো? বেশ কিছুক্ষণ ভাবার পর বনমালী বলল, একটা কাজ করা যেতে পারে। সন্ধে নামলেই লোকটা ভাং খেয়ে সারা রাত অচৈতন্য হয়ে থাকে। বাইরে থেকে ওর ঘরের দরজায় শিকল দিলে কেমন হয়? ওর চিৎকার কানে যাবে না, ঘর বন্দি করে রাখা যাবে। রোজ তো আর কেউ শ্মশানে মরা পড়াতে যায় না। লালাজি বললেন, পরিকল্পনাটা মন্দ নয়। আগে গাছটা কাটা হয়ে যাক, তারপর যা হয় হবে। বনমালী বলল, তাহলে অন্ধকার নাবার সময় আমি জঙ্গলে ঢুকবো। রাহুল বুঝতে পারল এই কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু সিদ্ধান্ত তার কথায় হবে না। বাকি দুপুরটা সেই ঘরের মধ্যেই কেটে গেল রাহুলদের। তারপর বিকেল গড়িয়ে সন্ধে নামার উপক্রম হতেই পরিকল্পনা মতো ঘর ছেড়ে জঙ্গলের দিকে রওনা হলো বনমালী। রাহুল তাকালো সেই প্রাচীন গাছটার দিকে। সূর্য ডুবে গেছে, তার ছেড়ে যাওয়া শেষ আলোটুকু এসে পড়েছে বট গাছটার মাথায়। একটা বড় পাখির ঝাঁক ফিরে এলো বট গাছটাতে। কালকেই হয়তো বট গাছটা আর সত্যিই থাকবে না, আর পাখিগুলোর বাসাও থাকবে না। তার ঘরের ভিতর থেকে গাছটার দিকে তাকিয়ে আবারও সত্যি সাধু বাবার মুখটার কথা মনে পড়ে গেল রাহুলের। সত্যি কি অদ্ভুত মিল। বনমালী জঙ্গলে প্রবেশ করার পরই দ্রুত অন্ধকার নেমে এলো। সেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল বটগাছটা। সেই টিনের ছাদওয়ালা ঘরের ভিতর একটা লণ্ঠন জ্বালিয়ে নিয়ে বনমালীর ফেরার অপেক্ষা করতে লাগলো তারা দুজন। বনমালী যখন ফিরল তখন বাইরে চাঁদ উঠতে শুরু করেছে। ঘরে ঢুকে বনমালী দাঁত বের করে হেসে বলল, কাজটা হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। ঘরের দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। মনে হয় ভিতরে নেশা করে শুয়ে আছে লোকটা। আমি শুধু বাইরে থেকে
নিঃশব্দে শিকল তুলে তার মধ্যে একটা শক্ত কাঠের টুকরো গুঁজে দিয়ে এলাম, যাতে ভিতর থেকে ধাক্কা দিলে দরজা না খোলে। কথাটা শুনে লালাজি তার পিঠ চাপড়ে বললেন, রিসর্টটা হয়ে গেলে তার ম্যানেজার করে দেব তোমাকে। এরপর ঘন্টাখানেকের মধ্যে খাওয়া সারা হয়ে গেল তাদের। রাহুল যখন ঘর ছেড়ে রাস্তার পাশে তার গাড়ির দিকে এগোলো, তখন চাঁদ মাথার ওপর, বেশ বড় চাঁদ। তার আলোতে দাঁড়িয়ে আছে বটগাছটা, দেখতে ঠিক যেন সাধু বাবার মুখের মতো। গাড়িতে গিয়ে উঠে বসলো রাহুল। বাইরে কোথাও কোনো শব্দ নেই, শুধু একবার জঙ্গলের দিক থেকে শিয়ালের ডাক ভেসে এলো। সেই ডাক যেন রাত্রির নিস্তব্ধতাকে আরো বাড়িয়ে দিল। কিন্তু কিছুতেই ঘুমোতে পারল না রাহুল। গাড়ির কাঁচ বন্ধ করলে অসহ্য গরম লাগছে, আর দরজা জানলা খুলে দিলে মশার দল ভনভন করছে। তাছাড়া বাইরে কোনো বাতাস নেই, গুমোট গরম। একবার দরজা খোলা, আর একবার গাড়ির কাঁচ বন্ধ করতে লাগলো সে। অস্বস্তিকর পরিস্থিতি। ঘন্টা দুয়েক এভাবে কাটার পর রাহুল বুঝতে পারল বাকি রাতটা তাকে জেগেই কাটাতে হবে। সে ভাবল, গাড়ির বদ্ধ পরিবেশে না থেকে ওই বটগাছের তলায় বেদিতে বসে কাটানো যেতে পারে। গাড়ি থেকে নেমে পড়ল রাহুল। সে এগোতে যাচ্ছিল গাছটার দিকে, কিন্তু একটা জিনিস চোখে পড়তেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। জঙ্গলের ভিতর থেকে একটা আলো মাটির ফুটখানেক ওপর দিয়ে দুলতে দুলতে এগিয়ে আসছে বটগাছটার দিকে। কিসের আলো ওটা? কে আসছে? আলোটা দেখে কিন্তু ঠিক টর্চ লাইট বা মশালের আলো মনে হচ্ছে না। অদ্ভুত উজ্জ্বল নীলাভ এক আলো, আকারে ছোট্ট বলের মতো। আলোটা এসে প্রথমে থামলো বটগাছটার ঠিক নিচে, তারপর দুলতে দুলতে পাক খেতে লাগলো বটগাছটার গুঁড়ির ঘিরে। আবার কখনো কখনো ওপর নিচে ওঠানামাও করতে লাগলো গুঁড়ির গায়ে ফোকরটা যেখানে আছে সেখানে। অদ্ভুত এক দৃশ্য। ব্যাপারটা কি হচ্ছে তা বুঝতে পারছে না রাহুল। আবার কাছে যেতেও ভরসা পেল না। সে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। নিচেই চলেছে আলোটা, তীব্র উজ্জ্বল নীলাভ আলোর একটা বল। রাহুলের হুঁশ ফিরল লালাজির চাপা কণ্ঠস্বরে। আলোটা তখনও একইভাবে নেচে চলেছে। আলোটা দেখতে পেয়ে লালাজিও বনমালীকে নিয়ে বেরিয়ে পড়েছেন। তারা রাহুলের কাছে পৌঁছতেই রাহুল চাপা স্বরে তাদের প্রশ্ন করল, কিসের আলো ওটা? লালাজি আলোটার দিকে চোখ রেখে হাতের পিস্তলটা উঁচিয়ে ধরে বললেন, ঠিক বুঝতে পারছি না। এমনও হতে পারে যে ওই সাধুটা কোনোভাবে ঘর থেকে বেরিয়ে পড়েছে, তারপর কোনো কৌশলে ওই আলো দিয়ে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছে। ও জানে যে ঘরের ভিতর থেকে জানলা দিয়ে আমরা আলোটা দেখতে পাবো। এই গরমে জানলা খোলা রাখবো, আলোটা দেখে অলৌকিক ব্যাপার ভেবে যাতে আমরা গাছটা না কাটি, সেই চেষ্টাই হয়তো করছে লোকটা। চলো, কাছে গেলেই ব্যাপারটা আসলে কি তা বোঝা যাবে। এই বলে পিস্তল উঁচিয়ে লালাজি এগোলেন গাছটার দিকে। তাকে অনুসরণ করল বনমালী আর রাহুল। গাছটার হাত 15 কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল তারা। আর আলোটাও যেন তাদের দেখে গাছের নিচে বেদিটার কাছাকাছি স্থির হয়ে গেল। রাহুলের মনে হলো চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা বিরাট গাছটাকে যেন এখন হুবহু সাধু বাবার মুখের মতো লাগছে। তার বেনির মতো ওপর থেকে নেবে আসা ঝুড়ি, আর তার আড়াল থেকে সাধু বাবার উন্মুক্ত ওষ্ঠাধরের মতোই উঁকি দিচ্ছে গাছের কোটরটা। আরও একটা জিনিস মনে হলো রাহুলের। গাছের ঝুড়িগুলো
সাধু বাবার বিনুনির মতোই মৃদু মৃদু নড়ছে। এক ফোঁটা বাতাস নেই, তবে ঝুড়িগুলো নড়ছে কিভাবে? লালাজি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন, তারপর এগোলেন গাছটার দিকে। আর তার পিছন পিছন এগোলো বনমালী, আর সবার পিছনে রাহুল। আলোটা এবার যেন তারা এগোচ্ছে বুঝতে পেরে ধীরে ধীরে বেদি থেকে গাছের গুড়ির গা বেয়ে উপরে উঠতে শুরু করলো। ওপর থেকে নেমে আসা গাছের ঝুড়িগুলো যেন এবার আরো বেশি দুলতে শুরু করেছে। রাহুলরা গাছটার তলায় গিয়ে দাঁড়াতেই সেই আলোটা যেন ওপরে উঠে গাছের ফোকরে অদৃশ্য হয়ে গেল। লালাজি প্রথমে বলে উঠলেন, আলোটা কোথায় গেল? আর তারপর বললেন, গাছের ঝুড়িগুলো এত দুলছে কেন? গাছের মাথায় কেউ উঠে বসে নেই তো? আর তার পর মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনার সূত্রপাত হলো। একটা বটের ঝুড়ি যেন মানুষের হাতের মতোই এক ধাক্কায় সবার পিছনে দাঁড়িয়ে থাকা রাহুলকে ছিটকে ফেললো গাছের নিচ থেকে বেশ খানিকটা দূরে। মাটিতে পড়ে থাকা রাহুল এরপর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত দৃশ্য প্রত্যক্ষ করলো। সাধু বাবার বিনুনির মতো ওপর থেকে নেমে আসা ঝুড়িগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। তারা পেঁচিয়ে ধরেছে লালাজি আর বনমালীকে। তারা ছটফট করলেও সেই নাক পাশ থেকে মুক্ত হতে পারছে না। এরপর সেই কঠিন নিষ্পেষণে স্থির হয়ে গেল দেহ দুটো। গুড়ির গায়ের ফোকরটা বড় হতে শুরু করলো, ঠিক যেন কোনো মানুষ বড় করে মুখ হাঁ করছে। সাধু বাবার মুখ। ঝুড়িগুলো এবার দেহ দুটোকে টেনে তুলল সেই হাঁ করা মুখের দিকে। তারপর মানুষ যেভাবে হাত দিয়ে খাবার মুখে পড়ে ঠিক সেইভাবে দেহ দুটোকে চালান করে দিল সেই ফোকরের ভিতর। এই দৃশ্য দেখে জ্ঞান হারালো রাহুল। পরদিন রাহুলের যখন জ্ঞান ফিরল তখন বেশ বেলা হয়ে গেছে। একটু ধাতস্থ হয়ে মাটি ছেড়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো গতকাল রাতে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটা সত্যি না মিথ্যে। সে কি ঘুমের ঘোরে গাড়ি থেকে নেমে এখানে পৌঁছেছিল? কিন্তু লোকজন কোথায়? লালাচিরাই বা কোথায়? সকালেই তো গাছ কাটতে লোকজনের আসার কথা। রাহুল এরপর এগোতে যাচ্ছিল সেই জায়গা ছেড়ে রাস্তা পেরিয়ে বাড়িটার দিকে। লালাজিরা সেখানে আছে কিনা তা দেখার জন্য। কিন্তু একটা জিনিস দেখে সে থমকে দাঁড়ালো। একদল লোক জঙ্গলের দিক থেকে কি যেন একটা জিনিস বহন করে আনছে। লোকগুলো গাছের কাছে এসে থামলো, তারপর খাটিয়াটাকে মাটিতে নামিয়ে রাখলো একটু জিরোবার জন্য। রাহুল চমকে উঠল খাটিয়ায় শোয়া দেহটাকে দেখে। তার মধ্যে রয়েছে সেই সাধু বাবার দেহ। লোকগুলোর কথাবার্তা শুনে রাহুল যতটুকু বুঝতে পারল তা হলো এই, লোকগুলো অন্য একটা মৃতদেহ নিয়ে জঙ্গলের ভিতর শ্মশানে দাহ করতে গিয়েছিল। সাধু বাবাকে ডাকতে গিয়ে তারা দেখে ঘরের দরজা ভিতর এবং বাইরে থেকে বন্ধ। সাধু বাবা সাড়া না পেয়ে দরজা ভেঙে সাধু বাবাকে এই অবস্থায় দেখতে পায়। যদিও সবাই বুঝতে পারছে যে সাধু বাবা মৃত, তবুও একবার হাসপাতালে দেহটা নিয়ে গিয়ে দেখিয়ে নিশ্চিন্ত হতে চায়। সেখানেই এখন যাবে তারা। হঠাৎ একজন লোক মৃতদেহটাকে ওঠাবার আগে বলল, দুদিন আগে আমি এই গাছটার কাছে এসেছিলাম। তখন কেন জানি এই গাছটা দেখে আমার মনে হয়েছিল গাছটা মরে যাবে। পাতাগুলো সব ঝুলে পড়েছিল। এখন দেখছি ব্যাপারটা ভুল। কথাটা শুনে রাহুল চমকে উঠে তাকালো গাছটার দিকে। সে দেখল এক রাতের মধ্যেই গাছটা যেন সজীব হয়ে উঠেছে। পাতার বিবর্ণ হলদেটে নুইয়ে পড়া পাতাগুলো সবুজ হয়ে উঠে তাকিয়ে আছে সূর্যের দিকে।
রাহুল একটা পাতা ভাঙতেই বোঁটা থেকে সাদা দুধের মতো রস গড়িয়ে পড়ল। গাছটা এখন জীবন্ত। রাহুল এরপর তাকালো সাধু বাবার দিকে। তিনি মৃত হলেও তার ঠোঁটের কোণে জেগে আছে আবছা হাসির রেশ। তবে কি সাধু বাবা তার এই মানব শরীরের বিনিময়ে গাছটাকে বাঁচালেন, যেমন তিনি বলেছিলেন? অবিনশ্বর আত্মা এক খোলস ছেড়ে অন্য খোলসে প্রবেশ করল, শাস্তি দিল লালাজি আর বনমালীকে। হয়তো তাই সেই রাতের অভিজ্ঞতার কথা কেউ বিশ্বাস করবে না বলে রাহুল তা বলেনি কাউকে। তবে অনেক খুঁজেও লালাজি আর বনমালীর সন্ধান কেউ পায়নি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। বন্ধুরা, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর অডিও স্টোরিটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করুন।